ওয়েলকাম। সন্দীপ ব্যানার্জি, আমি ইনস্ট্রাক্টর ওয়েল্ডার, ফুলিয়া গভর্নমেন্ট আইটি। আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা ছাড়া এই ওয়েল্ডিং হয়তো কোনোদিনই সম্ভব হতো না। তো সেই টপিকটা আজকে হলো আর্ক ওয়েল্ডিং মেশিন। আর্ক ওয়েল্ডিং মেশিন ছাড়া আর্ক ওয়েল্ডিং করা কখনোই সম্ভব নয়। কেন না, আর্ক ওয়েল্ডিং করতে গেলে আমরা জানি যে আমাদের লাগবে লো ভোল্টেজ হাই কারেন্ট, কিন্তু আমাদের মেন লাইনে যেটা আছে সেটা হচ্ছে হাই ভোল্টেজ লো কারেন্ট। তাহলে এই মেশিন ছাড়া এই মেন লাইনে যে হাই ভোল্টেজ লো কারেন্ট রয়েছে তাকে লো ভোল্টেজ হাই কারেন্টে ট্রান্সফার করে তবেই আমি ওয়েল্ডিং করতে পারবো। তো বিষয়টা ভীষণ মজার না? তো আজকে আমরা দেখে নেব যে আর্ক ওয়েল্ডিং মেশিনগুলো কি কি ধরনের আছে এবং এর নেসেসিটি কি, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, কেয়ার অ্যান্ড মেনটেনেন্স কি। তো ইন্ট্রোডাকশন যেটা, সেটা হচ্ছে ইন আর্ক ওয়েল্ডিং প্রসেস দ্য সোর্স অফ হিট ইজ ইলেকট্রিসিটি। এটা আমরা আগের ক্লাসেই জেনেছিলাম যে সোর্স অফ হিট হচ্ছে ইলেকট্রিসিটি আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে। The supply of electricity has high voltage low current, যেটা বললাম যে ইলেকট্রিসিটি যে সাপ্লাই সেখানে হাই ভোল্টেজ এবং লো কারেন্ট রয়েছে। ফর ওয়েল্ডিং রিকোয়ার্ড লো ভোল্টেজ হাই কারেন্ট, ওয়েল্ডিং এর জন্য লো ভোল্টেজ হাই কারেন্ট লাগবে। তাহলে দ্য রিকোয়ার্ড ইলেকট্রিক্যাল এনার্জি ফর ওয়েল্ডিং ইজ অবটেন ফ্রম অ্যান আর্ক ওয়েল্ডিং মেশিন পাওয়ার সোর্স থেকে আমরা পাচ্ছি। আর উইদাউট অ্যান আর্ক ওয়েল্ডিং মেশিন ইট ইজ নট পসিবল টু ডু আর্ক ওয়েল্ডিং। এটা মাথায় রাখবে যে এটা কিন্তু আর্ক ওয়েল্ডিং মেশিন ছাড়া আর্ক ওয়েল্ডিং করা সম্ভব নয়। আর্ক ওয়েল্ডিং মেশিন মানে আর্ক ওয়েল্ডিং পাওয়ার সোর্স। এবার সিম্পল একটা ডায়াগ্রাম দেখে নিই আমাদের। এটা হচ্ছে আমাদের মেশিন পাওয়ার সোর্স এবং এটার সাথে আমাদের দুটো তার আছে। একটাকে আমরা বলছি ইলেকট্রোড কেবল, কারণ এটা ইলেকট্রোডে গেছে। আর একটা দেখো এখান থেকে ওয়ার্কে এসছে। তাহলে একটা হচ্ছে ইলেকট্রোড কেবল যেটা ইলেকট্রোডে গেছে, আর একটা হচ্ছে গ্রাউন্ড কেবল বা আর্থ কেবল। তো এই এখান থেকে এটা যেটা আছে এটা হচ্ছে ইলেকট্রোড, যে আমাদের হিট সাপ্লাই করছে, ওয়েল্ডিং এর জন্য রিকোয়ার্ড যে হিট সেটা সাপ্লাই করছে। তার এটা হচ্ছে তার একটা ওয়েল্ডিং সার্কিট, যেখানে দেখতে পাচ্ছ যে একটা মেশিন, তার দুটো আউটপুট পোল একটা কিন্তু গেছে ইলেকট্রোড হোল্ডারে মানে ইলেকট্রোডে, আর একটা হচ্ছে গ্রাউন্ড কেবল বা ওয়ার্কে এটা গেছে। এই হচ্ছে আর্ক ওয়েল্ডিং মেশিনের ওয়েল্ডিং একটা সার্কিট। এবার এই মেশিনের নেসেসিটি কি, প্রয়োজনীয়তা কি, কেন এই মেশিন আমরা ইউজ করব? তো দেখো, টু চেঞ্জ দ্য যেটা মেন টু চেঞ্জ দ্য হাই ভোল্টেজ অফ মেন সাপ্লাই, মানে আমাদের যে লাইনে রয়েছে হাই ভোল্টেজ, আমার তো এত ভোল্টেজ চাই না। তো to change the high voltage of main supply AC to low voltage and heavy current supply suitable for arc welding। তাহলে আর্ক ওয়েল্ডিং এর জন্য আমার, তোমরা জানো যে ইলেকট্রোড যত ডায়ামিটার বাড়বে তত আমার কারেন্ট বাড়াতে হবে, ঠিক আছে? তো ভোল্টেজ আমার স্টার্টিং এ বেশি লাগবে ওসিবিতে, আর সিসিবিতে কম লাগবে। তাহলে 220 বা 440 যেটা আমাদের মেন কারেন্ট মেন লাইনে রয়েছে, সেই লাইনের ভোল্টেজ আমাদেরকে কমিয়ে আনতে হবে অনেক, কারণ অত ভোল্টেজ আমার রিকোয়ার্ড নেই। তাহলে ম্যাক্সিমাম ওসিভি আমার ম্যাক্সিমাম যদি লাগে, তাহলে একটা মেশিনের আমার লাগবে 40 থেকে 100 ভোল্ট। তাহলে 220 ভোল্ট যেটা মেন সাপ্লাই রয়েছে বা 440, সেটাকে নামিয়ে আনতে হবে আমাকে 40 থেকে 100 ভোল্টের মধ্যে। সেই কাজটা করবে মেশিন। তাহলে এখানে মেশিনের নেসেসিটি টু প্রোভাইড এসি অর ডিসি ওয়েল্ডিং সাপ্লাই ফর আর্ক ওয়েল্ডিং।
দেখো এসি আর ডিসি সাপ্লাই বিভিন্ন কারণে আমাদের এসি মেশিন বা এসি মেশিনের কাজ করা চলবে না, যেমন হচ্ছে ধরো নন ফেরাস, বেয়ার ইলেকট্রোড, এগুলো আমরা এসিতে করতে পারবো না, সেজন্য ডিসি রিকোয়ার্ড হচ্ছে। তাহলে এসি ডিসি দুটোই আমাদেরকে প্রোভাইড করছে মেশিন। টু প্রোভাইড হায়ার ভোল্টেজ ওসিবি, ওসিবি মানে ওপেন সার্কিট ভোল্টেজ, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ প্রথমে ইনিশিয়ালি একটু বেশি লাগে, তাহলে সেটা প্রোভাইড করছে। আর ফর স্ট্রাইকিং দ্য আর্ক, আর্কটা জ্বালানোর জন্য। এবং লোয়ার ভোল্টেজ সিসিভি, ক্লোজ সার্কিট ভোল্টেজ, মানে যখন আমি মেশিনটা অন করেছি কিন্তু ওয়েল্ডিং করছি না, তখন সেটা আমরা যদি ভোল্টেজটা মাপি তাহলে সেটা হচ্ছে ওসিভি। আর যখন আমার ওয়েল্ডিংটা রানিং অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে ক্লোজ সার্কিট, তাহলে এটা হচ্ছে সিসিভি। তাহলে সিসিভিতে আমার কম লাগবে। তো ভোল্টেজ আমার মেনে যা আছে 220 বা 440, তাকে কিন্তু অনেক কমিয়ে নিয়ে আসতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। টু এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন আর্ক ভোল্টেজ অ্যান্ড ওয়েল্ডিং কারেন্ট, আর্কের ভোল্টেজ এবং ওয়েল্ডিং কারেন্টের সাথে যে একটা রিলেশন, নাহলে আর্ক স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু মেশিন তার দায়িত্ব পালন করছে। টু কন্ট্রোল অ্যান্ড অ্যাডজাস্ট দ্য রিকোয়ার্ড ওয়েল্ডিং কারেন্ট ডিউরিং আর্ক ওয়েল্ডিং, যতখানি কারেন্ট আমার দরকার, যেমন থিকনেস মেটেরিয়াল, তার জন্য থিকনেস হচ্ছে ইলেকট্রোড, এবার ইলেকট্রোডের ডায়ামিটার, সেই ইলেকট্রোডের ডায়ামিটারের জন্য আমার কারেন্ট, সেই কন্ট্রোল আর অ্যাডজাস্ট অফ দ্য অ্যাডজাস্ট করার জন্য আমার কিন্তু মেশিন আমাকে এই কাজটা করে দিচ্ছে, সাহায্য করছে। আচ্ছা, টু ওয়েল্ড উইথ অল গেজেস অফ ইলেকট্রোড, সমস্ত থিকনেসের যে ইলেকট্রোড সেটা আমি ওয়েল্ডিং করতে পারছি কার জন্য? মেশিনের জন্য, কারণ মেশিন আমাকে সেই ফেসিলিটি দিচ্ছে কারেন্ট অ্যাডজাস্ট করার। টু ওয়েল্ড থিন অ্যান্ড থিক প্লেটস বোথ ফেরাস অ্যান্ড নন ফেরাস মেটাল, থিন থিক প্লেটস, মোটা হোক থিকনেস সরু হোক, সেটা কিন্তু ফেরাস হোক বা নন ফেরাস হোক, সেটা কিন্তু আমাদেরকে সেই ফেসিলিটিটা দিচ্ছে মেশিন। এবার আমরা খুব সহজে আমরা আর্ক ওয়েল্ডিং এর এই ক্লাসিফিকেশনটা আমরা বুঝে নিতে পারি। কি ক্লাসিফিকেশন না, দেখো এই আর্ক ওয়েল্ডিং মেশিনটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে, একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট ওয়েল্ডিং মেশিন, একটা হলো ডাইরেক্ট কারেন্ট ওয়েল্ডিং মেশিন, এই দুটো ভাগে ভাগ করেছি। এবার এসি যে মেশিনটা আছে সেটাকে, সেখানে একটা মেশিন আছে সেটা হচ্ছে ট্রান্সফরমার সেট। তো এখানে একটা সিম্পল ট্রান্সফরমার আছে এবং সেখান থেকে আমরা এসি মেশিন, আমরা এসি আউটপুট পেতে পারি, ঠিক আছে। তো এসি আউটপুট পাওয়ার পরেও আমাদের ডিসির কেন প্রয়োজন পড়লো না, আমরা এখান থেকে এই ট্রান্সফরমার সেট থেকে পাচ্ছিলাম এসি আউটপুট, তাহলে এসি আউটপুট দিয়ে আমরা প্রথমত বেয়ার ইলেকট্রোড দিয়ে ইলেকট্রোড ওয়েল্ডিং করতে পারছি না। দ্বিতীয়ত কি হচ্ছে না, আমরা নন ফেরাসকে ওয়েল্ডিং করতে পারছি না। আর একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে ধরো আমরা সাইটে ওয়েল্ডিং করব, কোথাও কোনো ব্রিজ হচ্ছে, কোনো স্ট্রাকচার তৈরি হচ্ছে, তো সেখানে আমার তো পাওয়ার সোর্স নেই, সেখানে ওয়েল্ডিং করতে পারছি না। তো সেই কারণে আমরা আরেকটা পার্ট আর্ক ওয়েল্ডিং এর, দেখো ডাইরেক্ট কারেন্ট ওয়েল্ডিং মেশিন। তো এই ডিসি মেশিনের আবার কতগুলো এর ভাগ আছে, যেমন হচ্ছে ধরো মোটর জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেট। তো মোটর জেনারেটর সেট আর ইঞ্জিন জেনারেটর সেট, এখানে কি হচ্ছে না, এটা থেকে আমরা ডিসি আউটপুট পাচ্ছি, ডিসি আউটপুট পাচ্ছি, এর ফলে কি হচ্ছে আমাদের ফেরাস নন ফেরাস সব মেটাল ওয়েল্ডিং করতে পারছি, বেয়ার ইলেকট্রোড কভার্ড ইলেকট্রোড সব ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করতে পারছি, আমাদের খুব সুবিধা হচ্ছে। এবং আরেকটা কি সুবিধা হচ্ছে যে আমরা যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নেই সেই জায়গাতেও কিন্তু আমরা ওয়েল্ডিং করতে পারছি। তো এই যে মোটর জেনারেটর সেট যে মেশিনটা আছে এটা দেখো, তো এটার জন্য কিন্তু আমার এসি সাপ্লাই লাগবে। তো এখানে কি আছে না, বডি আছে, জেনারেটরের বডি আছে, বডিতে ফিল্ড কয়েল গুলো লাগানো আছে, মাঝখানে আর্মেচার আছে, আর্মেচার কি করছে ওই ফিল্ড কয়েল, তো আর্মেচার যখন ঘুরছে তখন বডির যে ফিল্ড কয়েলসটা আছে সেখানে ম্যাগনেটিক লাইন্স গুলো কি হচ্ছে কাট হচ্ছে এবং ইএমএফ প্রডিউস হচ্ছে। তো এই প্রাইম মুভারটা এই যে ঘোরাচ্ছে, এই প্রাইম মুভারটা যদি মোটর হয় তাহলে মোটরটা চালাতে আমার এসি লাগবে, তাহলে এসি যেখানে আমার প্রেজেন্ট রয়েছে কিন্তু আমি ডিসি দিয়ে ওয়েল্ডিং করব, সেখানে আমি মোটর জেনারেটর সেট ইউজ করব।
আর ইঞ্জিন জেনারেটর সেট কি, পুরো সেটটা একই। এবার এই যে প্রাইম মুভারটা শুধু কি হবে না, আর্মেচারটাকে যে ঘোরাচ্ছে সেটা কে ঘোরাবে, ইঞ্জিন ঘোরাবে। আর ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিন হতে পারে। তো তাতে করে এই এখানে যেখানে কারেন্ট নেই, যেখানে এসি সাপ্লাই নেই, সেখানেও কিন্তু আমরা ইঞ্জিন জেনারেটর সেট দিয়ে আমরা ডিসিটা নিতে পারি। এরপর যে মেশিনটা আছে, এই মেশিনটা হচ্ছে রেকটিফায়ার সেট। এখানে এর ভেতরেও একটা ট্রান্সফরমার রয়েছে, আর ট্রান্সফরমার থেকে যে আমার কারেন্টটা বার হচ্ছে, ওয়েল্ডিং কারেন্টটা, সেটা কি হচ্ছে হাই ভোল্টেজ লো কারেন্ট, ওটা লো ভোল্টেজ হাই কারেন্ট হয়ে বের হচ্ছে, লো ভোল্টেজ হয়ে বের হচ্ছে। এবার লো ভোল্টেজটাকে একটা রেকটিফাইং ইউনিট আছে, এই রেকটিফাইং ইউনিটটা কি করছে, ডিসিতে ট্রান্সফার করছে। তার মানে মোদ্দা কথা হলো এসি ভোল্টেজ থাকতে হবে, তা এসি কারেন্ট থাকতে হবে, এবং এসি কারেন্ট এটাকে ডিসি কারেন্টে ট্রান্সফার করবে রেকটিফায়ার সেটে। তবে এখানে একটা প্রভিশন আছে, একটা সুইচ আছে মেশিনে, যে আমি চাইলে ওই যেহেতু এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার রয়েছে, সুতরাং এখানে আমি ওখান থেকে এসিটাও নিতে পারি। তাহলে একটা সুইচ অপারেটরে আমি কিন্তু এসি কারেন্টও নিতে পারি, যেখানে এসি লাগবে, এসি ওয়েল্ডিং কারেন্ট, আবার কিন্তু আমি ডিসি ওয়েল্ডিং কারেন্টও এখান থেকে নিতে পারি। এটা হচ্ছে রেকটিফায়ার সেট। আরেকটা মেশিন যেটা এখন লেটেস্ট এবং এখন মার্কেটে অ্যাভেলেবেল, খুব ভালো চলছে, সেটা হচ্ছে ইনভার্টার ওয়েল্ডিং সেট। ঠিক আছে, এই মেশিনটা দেখবে খুব কম্প্যাক্ট এবং খুব ভালো। এখানে কি হচ্ছে না, এখানে এসি ভোল্টেজ রেকটিফাই হচ্ছে ডিসিতে। এবার ইনভার্টার কি করছে, কনভার্ট করছে টু দ্য হাই ফ্রিকোয়েন্সি এসিতে। দেখো, এবার ট্রান্সফরমার কি করছে না, চেঞ্জ করছে দ্য হাই ফ্রিকোয়েন্সি এসি টু দ্য ওয়েল্ডিং ভোল্টেজ, আমার যেটুকু ভোল্টেজ লাগবে। এবার এখানে প্রচুর ফিল্টার্স লাগানো আছে, যে কি করছে, রিমুভ দ্য ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সিগুলোকে রিমুভ করে দিচ্ছে। আর এই মেশিনটা ডিসি ভোল্টেজ এখান থেকে পাওয়া যাচ্ছে, এবং অ্যাভেলেবেল মানে মাইক্রো প্রসেসর বেস কন্ট্রোল মেশিন। তাহলে এর সুবিধাগুলো কি হচ্ছে, কেন আমরা ইনভার্টার বেস ওয়েল্ডিং মেশিন বেশি প্রেফার করছি, এখানে হচ্ছে এটা হচ্ছে ভেরি লাইট ওয়েট, খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারছি ইনভার্টার ওয়েল্ডিং সেটকে, এবং কম্প্যাক্ট এবং পোর্টেবল, এবং পাওয়ার কনজামশন, যেটা সবাই দেখে যে আমার বিদ্যুতের বিল কত আসছে, সেখানে পাওয়ার কনজামশন ওই মেশিনের থেকে রিডিউস করে যাচ্ছে প্রায় 40 থেকে 50%। এটা কম ব্যাপার। তাহলে ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমি ইউজ করলে আমি পাওয়ার সেভ করতে পারছি, ইলেকট্রিক বিল সেভ করতে পারছি 40 থেকে 50%। সঙ্গে কি বললাম, ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সিগুলোকে সরিয়ে দিচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, একদম আর্ক স্টেবিলিটি সুপার কোয়ালিটির হচ্ছে, তার ফলে বিডও একদম ফ্যান্টাস্টিক পাওয়া যাচ্ছে। তাহলে দেখো, এক্সেলেন্ট আর্ক স্টেবিলিটি পাচ্ছি, এবং এই মেশিনটা দিয়ে আমি টিগ ওয়েল্ডিংও করতে পারছি। কারণ এখানে এখানে দেখো, হাই সুইচিং ফ্রিকোয়েন্সি প্রায় 50,000 হার্জ ফেসিলেটস মাইক্রো প্রসেসর বেস রিয়েল টাইম অ্যাডাপটিভ প্রসেসর কন্ট্রোল। এটা পুরো ইলেকট্রনিক্যালি মানে কন্ট্রোল করা যাচ্ছে। ঠিক আছে, এখানে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন থাকছে না, এবং টেম্পারেচার চেঞ্জের যে অসুবিধা সেটাও হবে না। তাহলে আমাদের এখন ইনভার্টার ওয়েল্ডিং সেট খুবই এজন্য পপুলার হয়েছে। তাহলে আমরা আর একবার দেখে নিই, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দরভাবে দেখবে। আর্ক ওয়েল্ডিং মেশিনটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট ওয়েল্ডিং মেশিন, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট ওয়েল্ডিং মেশিন। অল্টারনেটিভ কারেন্ট ওয়েল্ডিং মেশিনের একটা ভাগ হলো ট্রান্সফরমার সেট, এর একটাই ভাগ। আর ডাইরেক্ট কারেন্টে আমরা পাচ্ছি মোটর জেনারেটর সেট, যেখানে ইলেকট্রিক সাপ্লাই থাকতে হবে তবেই এখানে ডিসি আউটপুট পাওয়া যাবে। এর সঙ্গে আরেকটা ভাগ ইঞ্জিন জেনারেটর সেট, যেখানে ইলেকট্রিক সাপ্লাই নেই কিন্তু আমি ওয়েল্ডিং করব, সেটা সম্ভব ইঞ্জিন জেনারেটর সেট দিয়ে। আর তাছাড়া আরেকটা মেশিনে এসি ডিসি দুটোই তোমরা পাবে, সেটা হচ্ছে রেকটিফায়ার সেট দিয়ে। আর হচ্ছে কি
না ইনভার্টার ওয়েল্ডিং সেট, যেটা সব থেকে পপুলার এখন, সব থেকে ভালো, যেখানে পাওয়ার কনজাম্পশন কম এবং আর্ক স্টেবিলিটি ফ্যান্টাস্টিক, এবং যেখানে ভোল্টেজ ফ্লাকচুয়েশন কন্ট্রোল করে নিচ্ছে, টেম্পারেচার চেঞ্জের কোনো অসুবিধা নেই। সুতরাং আর্কের যে বিডস অত্যন্ত মানে দেখতে খুব ভালো হচ্ছে। এই কারণে এই ইনভার্টার ওয়েল্ডিং মেশিন এখন কিন্তু পপুলার মার্কেটে। এবার দেখো এসি আর ডিসি, তোমরা জানো যে এসি মিন্স অল্টারনেটিং কারেন্ট, আর ইট চেঞ্জেস অর রিভার্স ইট ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট 50 টাইমস পার সেকেন্ড ইফ ইট ইজ 50 সাইকেল পার সেকেন্ড। দেখো এখানে এসি পাওয়ার সোর্স যদি আমরা ইউজ করি ট্রান্সফরমার সেট, তো মনে রাখবে ট্রান্সফরমার সেটটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার, কারণ আমাদের ভোল্টেজকে ডাউন করতে হচ্ছে, ভোল্টেজকে কমাতে হচ্ছে। সেজন্য অলওয়েজ এই যে এসি ওয়েল্ডিং মেশিন এর মধ্যে যে ট্রান্সফরমার আছে সেটা কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, এই স্টেপ ডাউন ট্রান্সফরমারে আয়রন কোরের মধ্যে আমাদের দুদিকে দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল বলে, আর এই প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েলের মধ্যে কোনো কানেকশন থাকে না, এটা মিউচুয়ালি ইন্ডাকশন হয়। ঠিক আছে, এতটুকু জেনে রাখো। এর পরের ক্লাসে আমরা ট্রান্সফরমার নিয়ে পুরো ক্লাসটা করব। তারপরের ক্লাসে মোটর জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেট, তারপরের ক্লাসে আমরা রেকটিফায়ার সেট, তারপরের ক্লাসে ইনভার্টার সেট। এইভাবে আমরা টানা পুরো বিষয়টা তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখে রাখো এসি পাওয়ার সোর্স, দেখো এখানে কিন্তু দেখো কারেন্ট যে ফ্লো হচ্ছে এটা কি হচ্ছে না, ইট চেঞ্জ, দেখো ইট চেঞ্জ অর রিভার্স ইট ডাইরেকশন। দেখো এখান থেকে দেখো অ্যারোগুলো দেখো, এটা কিন্তু অলওয়েজ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কত না ডাইরেকশন 50 সাইকেল পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 50 সাইকেল এ কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা এসির গ্রাফ, এটা এসির ধর্ম। এবার হচ্ছে ডিসি মিন্স ডাইরেক্ট কারেন্ট, তোমরা জানো ইট অলওয়েজ স্টেডিলি ফ্লো স্টেডিলি অ্যান্ড কনস্ট্যান্টলি ইন ওয়ান ডাইরেকশন। দেখো ওয়ান ডাইরেকশন, এটা যদি পজিটিভ হয় এ দেখো এদিক দিয়ে এটা ফ্লো করছে এদিকে, তো এটা ওয়ান ডাইরেকশন ফ্লো করছে। এবার আমরা পোলারিটি চ্যাপ্টার যখন করব তখন দেখতে পাবো যে যেহেতু এই এসি পাওয়ার সোর্সটা অলওয়েজ কি হচ্ছে না ইট চেঞ্জ অ্যান্ড রিভার্স ইট ডাইরেকশন, সেজন্য এই এখানের সাথে যেটা লাগানো আছে দেখো এইটা হচ্ছে আর্থ কেবল, এখানে এখানে যত পার্সেন্ট হিট আমরা জেনারেট করতে পারবো, এবং এখানেও এই ইলেকট্রোডেও আমরা কিন্তু ঠিক সেম পার্সেন্টেজ হিট আমরা কিন্তু পাবো। তার মানে কি, মানে আমাদের যে পোলারিটির যে ফেসিলিটিটা, সেই ফেসিলিটিটা আমরা পাবো না, মানে দুই প্রান্তে সেম হিট থাকবে। তার ফলে অনেক সুবিধা অসুবিধা আছে, পোলারিটি চ্যাপ্টারে আমরা এগুলো দেখে নেবো। আর ডিসিতে দেখো এখানে পজিটিভ অলওয়েজ পজিটিভ, আর পজিটিভে জানো তো পজিটিভে কিন্তু বেশি হিট উৎপন্ন হবে, মানে 3 ভাগের 2 ভাগ হিট, আর এখানে নেগেটিভে তাহলে 1 ভাগ হিট উৎপন্ন হবে, 3 ভাগের 1/3। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ। তো সেক্ষেত্রে দেখো ইলেকট্রনে 1 ভাগ হিট যাবে, আর আর পজিটিভে এখানে কিন্তু জবে 2 ভাগ হিট পৌঁছাবে। আর এখানে কিন্তু সেই ফেসিলিটি নেই, সব জায়গায় সমান এসিতে, যেহেতু ইট চেঞ্জ অ্যান্ড রিভার্স ইজ ডাইরেকশন। এই যে অ্যারোগুলো দেখো সব সময় কিন্তু এদের পজিটিভ নেগেটিভ এই পোলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা পোলারিটি চ্যাপ্টারে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এরপর আমরা এই যে আর্ক ওয়েল্ডিং মেশিনটা পেলাম, এর কেয়ার অ্যান্ড মেনটেনেন্সটা দেখে নিই। সেটা হচ্ছে ডু নট কিপ দ্য মেশিন ইন ওপেন এয়ার, ওপেন জায়গায় রাখবে না, ওপেন জায়গায় রাখলে অনেক অসুবিধা হতে পারে, বৃষ্টি হতে পারে, ডাস্ট বেশি যেতে পারে, তার ফলে মেশিন কাজ ঠিকমতো নাও করতে পারে। এবার কি দেখে নেবো যে ডিসি ওয়েল্ডিং জেনারেটর যেটা বললাম, সেখানে ডু নট পুট দ্য স্টার্টিং সুইচ অন ডেল্টা পজিশন ডাইরেক্টলি। ঠিক আছে, তো ওখানে স্টার্ট আর ডেল্টা আছে, তো আমরা প্রথমে স্টার্ট পজিশনে কিছু সেকেন্ড রাখবো, তারপর মেশিনটা রান করে গেলে আমরা ডেল্টা পজিশনে নিয়ে যাবো। এটা কিন্তু ওয়েল্ডিং জেনারেটরে আমাদেরকে মানতেই হবে, এটা করতে হবে, এবং মেশিনের গায়েও দেখবে এটা কিন্তু লিখে দেওয়া আছে। আর কি না ডু নট ডিসকানেক্ট দ্য কুলিং ফ্যান অফ ওয়েল্ডিং মেশিন। দেখো ওয়েল্ডিং মেশিনের দু রকমের ওয়েল্ডিং মেশিনে দেখবে, ট্রান্সফরমার মেশিনে দু রকম আছে, একটা হচ্ছে এয়ার কুলড আর একটা হচ্ছে
অয়েল কুল। তো এয়ার কুলটা আমরা কিন্তু যে ফ্যানটা দিয়ে কুলিং করা হচ্ছে সেই ফ্যানটা কিন্তু আমাদের যাতে বন্ধ না হয়ে গিয়ে থাকে এবং ডিসকানেক্টও করবো না, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, মেনটেন দ্য কুলিং অয়েল ইন ট্রান্সফরমার ওয়েল্ডিং সেট। ট্রান্সফরমার ওয়েল্ডিং এ ঠান্ডা করার জন্য তেলের মধ্যে চোবানো থাকে, ওটা ট্রান্সফরমার অয়েল, এবং এটা যাতে মানে ওই লেভেলটা কোথায় আছে সেটা কিন্তু আমাদের পিরিয়ডিক্যালি চেক করতে হবে, নাহলে কিন্তু এটা কি হবে না মেশিনটা ওভার হিটেড হয়ে যাবে এবং তেলটা যদি কমে যায় তাহলে কিন্তু মেশিনটা ঠিকভাবে কাজ নাও করতে পারে। পিরিয়ডিক্যালি ড্রেন দ্য কুলিং অয়েল ফ্রম ট্রান্সফরমার অ্যান্ড পিউরিফাই অ্যান্ড রিফিল দ্য ট্রান্সফরমার। বুঝতেই পারলে, এটা ড্রেন করে দিতে হবে কুলিং অয়েলটা কিছুদিন পর পর, এবং তারপর এটাকে পিউরিফাই করে দিতে পারো বা রিফিল নতুন তেল এখানে দিতে পারো। তো ফিক্স দ্য ইনপুট কেবল ফ্রম দ্য মেন্স টু দ্য মেশিন অ্যান্ড ইলেকট্রোড অ্যান্ড আর্থ কেবল ফার্মলি। খুব ভালোভাবে যাতে ওয়েল্ডিং মেশিন থেকে যে দুটো কেবল এসছে, একটা বললাম ইলেকট্রোড কেবল এবং একটা আর্থ কেবল, তো ভালো করে যাতে ফার্মলি অ্যাটাচ করা আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। রিপ্লেস দ্য কার্বন ব্রাশেস অফ দ্য ডিসি ওয়েল্ডিং ইয়ার্টার। ডিসি ওয়েল্ডিং ইয়ার্টারে কি হয় বলেছিলাম, আর্মেচার ঘুরছে, আর্মেচারের সামনে কমিউটেটর আছে, কমিউটেটর কি করছে এদিকে ডিসি তে ট্রান্সফার করছে, এবার ওই কারেন্টটাকে ওয়েল্ডিং টার্মিনালে নিয়ে যাচ্ছে ডিসি জেনারেটর। তো ডিসি এই ওয়েল্ডিং টার্মিনালে নিয়ে যাচ্ছে কার্বন ব্রাশ, ঠিক আছে। তো এই কার্বন ব্রাশটা যাতে ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, এবং যদি প্রয়োজন হয় তাহলে এটাকে রিপ্লেস করে দিতে হবে। আর ডু নট ক্লিন এনি কাইন্ড অফ মেশিন উইথ ওয়াটার। ওয়াটার দিয়ে তো ক্লিন করা যাবেই না, কারণ ওয়াটার দিয়ে ক্লিন করলে মেশিন খারাপ হয়ে যাবে। আর হচ্ছে দ্য ডাস্ট অ্যান্ড আদার ইম্পিউরিটিস আর টু বি রিমুভ বাই দ্য কম্প্রেস এয়ার। কম্প্রেস এয়ার দিয়ে তুমি ডাস্ট অ্যান্ড আদার ইম্পিউরিটিস গুলোকে ক্লিন করতে পারো। আর হচ্ছে অপারেট অল কন্ট্রোল নবস অ্যান্ড হ্যান্ডেল জেন্টালি। মানে দেখো সমস্ত সুইচ গুলোকে জেন্টালি মানে খুব খুব সুন্দরভাবে খুব শান্তভাবে এটা কিন্তু করতে হবে। আবার ধরো রানিং ওয়েল্ডিং চলছে তখন তুমি অ্যাম্পিয়ার বাড়াচ্ছ, এগুলো কিন্তু ঠিক নয়, মেশিন খারাপ হয়ে যেতে পারে। অ্যাভয়েড লুজ কানেকশন অ্যাট দ্য মেন ফিউজ স্টার্টিং সুইচ ইটিসি। তাও লুজ কানেকশন অ্যাভয়েড করার জন্য তোমাকে কিন্তু লুজ কানেকশন অ্যাভয়েড করার জন্য প্রত্যেকটা জায়গা যাতে ফার্মলি একদম ঠিক করা আছে, যাতে করে কোনো স্পার্কিং হবে না, এই জায়গাটা কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে। লুজ কানেকশন হলে কিন্তু এত অ্যাম্পিয়ারেজের মেশিন খারাপ হয়ে যেতে পারে, একটা বিপদও ঘটে যেতে পারে। তো আজকে আমরা আর্ক ওয়েল্ডিং মেশিনের দেখলাম যে সামারি দেখব, তাতে আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, আর এর নেসেসিটিটা দেখলাম, এর ক্লাসিফিকেশন দেখলাম, আর কেয়ার এন্ড মেইনটেনেন্স দেখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর্ক ওয়েল্ডিং মেশিন। এর পরের ক্লাসগুলোতে আমরা এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার, তারপরে ডিসি জেনারেটর, তারপরে রেকটিফায়ার সেট, এবং তারপরের ক্লাসে ইনভার্টার নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাভ এ নাইস ডে, সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।